তাজনবা, আমরা তো যে বিষয়টা শুনলাম এখানে, এটা অনেকেই হয়তো বিশ্লেষণ করতে গেলে এরকমই বলবে যেটা সরকারকে একরকম চাপে রাখা, কিন্তু সরকার তো চাইলেই একটি দলের সব কিছু মেনে নিতে পারে না। সরকার সেই অবস্থায় নেই, সবগুলো দলের সব স্টেক হোল্ডার্সের কথাই তাকে শুনতে হবে। সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে যে আমরা এনসিপি গণ অভ্যুত্থানের পরে এনসিপি নতুন দল আসলো, আমরা এনসিপি যেমন করছে যে আরও ভালো করবে এরকম আশা করেছিলাম। কিন্তু এনসিপি থেকে আমরা দেখছি অনেকে চলে যাচ্ছেন। সাবেক সেনা অফিসার দুজন গেলেন, গতকাল আমার প্রোগ্রামে তুহিন খানকে বলেছিলাম তুহিন চলে যাচ্ছে, এবং আরও কয়েকজন চলে যাবে বলে অফ দ্য রেকর্ড শুনতে পাই। এটাকে এনসিপি তাহলে ভাঙনের মুখে পড়ছে? কি হতে যাচ্ছে আসলে? আমি আসলে মনে করি না যে এনসিপি ভাঙনের মুখে পড়ছে, এবং কেন আসলে এনসিপিকে ঘিরে এতগুলো ভুল ধারণা, এটা আসলে একদিক থেকে আমাদের ব্যর্থতা, যে আমরা যে ধরনের রাজনীতি করতে চেয়েছিলাম বা আমাদের যে উদ্দেশ্য এই গণ অভ্যুত্থান পরবর্তী তরুণ শক্তি যে রাজনৈতিক ময়দানে এসে যে বার্তা দিতে চেয়েছিল সেটা আমরা আসলে স্পষ্ট করতে পারি নাই। নিজেদেরকে স্পষ্ট করতে পারি নাই দেখে আমাদেরকে বিভিন্ন লেন্সে দেখা হচ্ছে। ধরেন যে দুইজন অবসরপ্রাপ্ত মানে এক্স আর্মি যারা গেলেন, তাদের আসলে যে অজুহাতে গিয়েছিলেন, মানে যে কারণটা তারা দেখিয়েছিলেন, এই কারণটা তারা বলল যে তারা দলে অনেক কথা বলেছে, কিন্তু টাইমিংটা খুব, মানে আমি নিজেই আসলে মানে খুব কনফিউজ যে একদম ডাকসুর ইলেকশনের পরপরই কেন তারা গেলেন। এখানে আসলে তাদেরকে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আমার জানাশোনা আছে, যেহেতু একসাথে দল করেছি, মানে আমার কাছে এটা মিল ছিল না যে তাদের যে ওই অভিযোগগুলা, এগুলো তো দলের স্ট্যান্ড না। সেনাবাহিনী প্রসঙ্গে কিন্তু এটা দলীয় কারো ব্যক্তি মন্তব্য শুনে তাদের চলে যাওয়াটা আমি আসলে সমর্থন করি না। কারণ আমাদের দল সবসময় বলেছে যে আমরা বিশ্বাস করি সেনাবাহিনীর তে গণ অভ্যুত্থানের একটা অংশ, সেখানে এরকম দেশপ্রেমিক সেনা অফিসার জওয়ান ছিলেন। আমরা প্রশ্ন করি সেই অংশটাকে যারা গুম খুনের সাথে জড়িত, আমরা দুর্নীতিগ্রস্ত যারা হাসিনাকে হেল্প করেছে, সাপোর্ট করেছে, ফ্যাসিলিটেট করেছে, আমরা তাদেরকে প্রশ্ন করি। আর তুহিনের কথা আমি বলতে পারি যে এখানে যেহেতু আসলে বিভিন্ন মত এবং দলের মানুষ আসলে এনসিপিতে যুক্ত হয়েছে, যে চেয়ারে যে আপনার এখানে বসেই যে তুহিন বলে পদত্যাগের কথা বলছে, সেই একই চিন্তাধারার আমি তাজনুবা বলছি যে আমি কখনো এনসিপিকে ছেড়ে যাব না, মানে আমি মাটি আঁকড়ে পড়ে থাকতে চাই, এবং আমার মতো অসংখ্য ওখানে আছে যারা এই মধ্যমপন্থী রাজনীতিটা এবং এনসিপিকে দাঁড় করানোর জন্য একদম কমিটেড। কিন্তু যদি আমরা একটু খোলাখুলি যদি কথা বলি, সেটা হচ্ছে যে এনসিপির ভেতরে তো কেউ কেউ আছে যারা আসলে একটু মৌদুদিবাদী রাজনীতি করতে চায়, এবং এর প্রেক্ষিতে আমরা উপদেষ্টা মাহফুজ আলমের এই মন্তব্যটাও আমরা কোট করতে পারি যে আরেকটি দেশে অলরেডি হাফ আ ডজন মৌদুদিবাদী দল আছে, আর কোনো মৌদুদিবাদী দলের দরকার নেই, রিডিফাইন করার কথাও সেখানে। আমি আসলে মাহফুজ এখনো হচ্ছে সরকারের উপদেষ্টা, আমি মাহফুজ কেন এটা লিখেছে আমি এটার আসলে ডিফেন্ডে যাব না। অনেকে মনে করছে যে এনসিপিকে উদ্দেশ্য করে এই কথাটা, কিন্তু আমি এনসিপির কথাটা বলতে চাই। স্বাভাবিকভাবেই আপনি যদি নিজের রাজনীতিটা আপনি পরিষ্কার করতে না পারেন, হ্যাঁ, আর আমাদের দেশে এটা আওয়ামী লীগ সময় থেকেই এই জামাতকে আসলে, হ্যাঁ, সব কিছু জামাত শিবির কেন্দ্রিক, মানে হাসিনা এমনভাবে জামাত শিবিরকে মনস্টার করে দেখাতে চেয়েছে বা বানাতে চেয়েছে বা বুঝিয়েছে মানুষের কাছে যে সেই জামাতি শিবিরই কিন্তু মেইন স্ট্রিম হয়ে গেছে এবং এত প্রাসঙ্গিক হয়ে গেছে, যাকে বিলীন করতে চেয়েছে সে এখন সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। সেক্ষেত্রে যদি আমি বলি যে এনসিপিও ভূমিকা রেখেছে, না, এনসিপি এটাতে এই ধারণাটাই আসলে আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম। যে আপনি দেখেন, আমার একজন এই দুদিন আগে আমাদের আরেকজন যুগ্ম আহ্বায়ক একজন একটা লেখা লিখেছেন, আপনি যদি রাজনৈতিক স্পেকট্রামটাকে 0 থেকে 10-এর মধ্যে দেন, 0টা হচ্ছে চরম বামপন্থা এবং 10টা হচ্ছে চরম ডানপন্থা, তাহলে মধ্যপন্থার অবস্থান কোথায় হবে? একদম 5-এ না, এটা হবে 4 থেকে 6-এর মধ্যে। আপনি যদি 4-এ ফিক্সড হয়ে যান তাহলে আপনি একদিকে হেলে পড়লেন, আপনি যদি 6-এ ফিক্সড হয়ে যান তাহলে আপনি আরেকদিকে ফেলেন। আমাদের মধ্যমপন্থার রাজনীতিটা হচ্ছে যেখানে গণতন্ত্রটা সার্বভৌম। আমরা হয়তো সেটা মুখে বলছি, কিন্তু আমরা কাজে গত 6 মাসে দেখাতে পারিনি দেখেই আমাদেরকে বিভিন্নভাবে ফ্রেমিং করছে। এবং আমি যে বললাম যে আমরা যারা এখানে কমিটেড, আমরা কিন্তু এটাতে কমিটেড যে আমরা আমাদের এই রাজনীতিটা দাঁড় করাবো। এবং একটু বলি আপু, গণতন্ত্রের সৌন্দর্যটা, এই যে আপনি বলছেন না দলে অনেকে এটা আছে অনেকে ওটা আছে, এটা থাকবে। এবং আমাদের দলে কিন্তু কোনো একজন
একক ব্যক্তি ডিসিশন নেয় না। এই যে আমাদের তর্কটা চলে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এটা হয়, এবং যারা কিন্তু এখানে এনসিপি করতে এসেছে তারা কিন্তু এই জিনিসটা মধ্যপন্থাটা মেনেই এসেছে। এখন শুরুতেই কিন্তু মনে হয় আমি কিন্তু মানে এনসিপি একদম শুরু থেকে বলেছে ধর্মভিত্তিক রাজনীতি করবে না, এনসিপি কখনোই ধর্মভিত্তিক রাজনীতি করবে না বা কোনো মতবাদ প্রতিষ্ঠা, সমাজতন্ত্র প্রতিষ্ঠা বা ইসলাম কোনো দিকে যাবে না। আমরা কিন্তু জনগণের চাহিদাটাকে রাজনৈতিক বা রাষ্ট্রীয় নিয়ম কানুনে আমরা মানে নীতি নির্ধারণ পর্যায়ে অ্যাডভোকেসি করব। আমি শুধু একটা কথা বলি আপু, দেখেন আমি যখন এক ঘরানার বা আমার যখন আমাদের এখানে কিন্তু ইসলামপন্থী অনেক নেতা আছে, যুগ্ম আহ্বায়ক আছে আমার সাথে, এখন তার শুরুতে হয়তো মনে হতে পারে যে না দল তো মনে হয় বাম সাইডে বেশি হেরে যাচ্ছে, আবার আমার হয়তো মনে হতে পারে যে না দল তো মনে হয় হুজুরদের দেখে বেশি, ব্যাপারটা এরকম না। আমাদের মধ্যে কথাটা বলতে হবে, এবং সেই কথাটা কিন্তু এই গত 6 মাসে আরও পোক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে গতকাল তুহিন আপনার প্রোগ্রামে এই কথা বলার পর ওই পক্ষই বলছে যে তুহিন সাথে কথা বলো, তুহিনের সাথে আমাদের কথা বলা দরকার, ও আমাদের গ্রুমিং দরকার, আমাদের আলোচনা দরকার। আমরা যে কোনো মূল্যে বাংলাদেশে একটা রাজনীতির নতুন ভরকেন্দ্র হব। আমরা আপু জানেন আমরা যখন নির্দিষ্ট যে আমরা কি হব, আমরা এটা তো নির্দিষ্ট আমরা কি হব না, আমরা কি হব না। আমরা কখনো জাসদ হতে চাই না, আমরা কখনো তৃণমূল বিএনপি হতে চাই না, আমরা কখনো কৃষক লীগ পার্টির মতো আওয়ামী লীগ যেভাবে হারিয়ে গেছে, আমরা কখনো জাতীয় পার্টির মতো আওয়ামী লীগে, আমরা জানি আমরা কি হব না, কিন্তু আমরা যা হতে চাই সেটা আমরা মুখে যেরকম, মনে যেরকম, মগজে যেরকম ধারণ করি, বিভিন্ন বাস্তবতায় সেটা আমরা হয়তো পরিষ্কার করতে পারি না। আরেকটা লাইন একটু অ্যাড করি এখানে, এর আগে এই সমালোচনাটা ছিল এনসিপি কে নিয়ে যে এনসিপি ছাত্র শিবিরের এবং জামাতের লোকবল নিয়ে রাজনীতি করছে, মাঠে তাদের সমর্থন নিচ্ছে এবং তারা সহযোগিতাও করছে, তারা যা চাইছে সেভাবে তাদের বয়ানে তাদের দিকেই যাচ্ছে, সাপোর্ট করছে। এমনকি আমরা একটি প্রোগ্রামে সেটা ছাত্র শিবিরের যে ভূমিকা ছিল গণঅভ্যুত্থানে সেটার জন্য ছাত্র শিবিরকে আমরা ধন্যবাদ দিতে দেখেছি, কিন্তু আমরা ওই প্রসঙ্গটা আমরা শুনেছি যে এখানে বলা হয়েছে যে ছাত্র দলও তো এখানে ভূমিকা রেখেছে, তাদেরকে কোনো ক্রেডিট দেওয়া হয়নি। সো আলটিমেটলি আজকে যদি এরকমটা হয় যে ছাত্র শিবির যে প্যানেলে বিজয়ী হয়েছে সেই বিজয়ের পেছনে তো এনসিপিরও ভূমিকা আছে, যদি এটা বলি তাহলে কি খারিজ করার কোনো সুযোগ আছে? ছাত্র শিবির এই আপনার এই প্রশ্নের আগে আমি যে কথাটা বলছিলাম যে আমাদের জন্য বা এনসিপির জন্য বা বাকসাসের জন্য কিন্তু এই ডাকসুর রেজাল্টটা, আমি বলি গত 1 সপ্তাহ 8 দিনের হোমওয়ার্কে আমাদের আলোচনায় আমরা বলি এটা এক ধরনের ব্লেসিং আমাদের জন্য। ইট ওয়াজ এ ওয়েক আপ কল। আমরা যেটা মুখে বুঝাতে পারছিলাম না, অনেকে হয়তো সেটা বুঝতে পেরেছে এবং আরও বেশি কমিটেড হয়েছে। এবার আসি ছাত্র শিবিরের, আসলে এই ক্রেডিটের এই পুরনো কথায় আমি আর ফিরতে চাই না, ছাত্ররাই এটা এই গণ অভ্যুত্থান সফল করেছে। ছাত্র শিবির কিন্তু আপনি দেখেন, আমি গতকালও একটা প্রোগ্রামে কথাটা বলছিলাম, ছাত্র শিবির কিন্তু জামাতের মতাদর্শ নিয়ে কিন্তু ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে নাই বা প্রচারণা করে নাই। জামাত কিন্তু একটা ডানপন্থী, ছাত্র শিবির সম্পূর্ণ কিন্তু মধ্য ডানপন্থী হয়েই কিন্তু ক্যাম্পাসে তাদের প্রচারণা চালিয়েছে, এবং তারা যেহেতু অর্গানাইজেশনালি খুবই স্ট্রং এবং তাদের দীর্ঘদিনে এই যে একটা গুপ্ত রাজনীতি চালানোর যে একটা প্র্যাকটিস আছে, এবং অন্য পক্ষে ধরেন আপনার ছাত্র দলের যেটা হয়েছে যে বিএনপি তৃণমূলের মানে মাদার অর্গানাইজেশনের একটা ব্যাড ইম্প্যাক্ট হয়তো পড়েছে। আর বাকচাসের এরা যেহেতু একদম গণ অভ্যুত্থানের প্রথম সারির নেতা ছিল, তাদের আত্মবিশ্বাস হয়তো একটু বেশি ছিল, জনসম্পৃক্ততা। এখানে কি ব্যাপারটা হলো এরকম যে এনসিপি ছাত্র সংগঠন বাকসাস যে পলিটিক্সটা করতে চেয়েছিল সেই পলিটিক্সটা আসলে ছাত্র শিবির করে ফেলেছে। ছাত্র শিবির তাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে অমুসলিমকে প্রার্থী দিয়েছে, এমনকি হিজাব না পরা বা নিকাব না করা নারীকে মানে তারা সেন্টার রাইট পলিটিক্সটাই তারা করেছে। এখন আমি একটা কথা বলবো যে এটা আসলে কতটুকু জামাতের আদর্শ এবং কতটুকু তাদের কৌশল, এবং এই কৌশলটা আসলে আমাদের, এবং এটা যেমন আজকে সূর্যসেন হলের ম্যানেজারকে কিন্তু হাফ প্যান্ট পরার জন্য তারা ওই হলের ভিপি খুব ধমক দিয়েছিল। যদি আমি গাট ইনস্টিংক্ট হচ্ছে যে শিবির মানে এই জেনারেশনের শিবির জামাতের ওই ব্যাগেজগুলো টানতে চায় না, এটা আমার পার্সোনাল অবজারভেশন। ওকে, আমি এই অবজারভেশনটা নিয়ে আমরা কথা বলবো, দিস ইজ ইম্পর্টেন্ট। মানে শিবির আসলে টানতে চায় না নাকি শিবির এই টানার শিবির নাকি জামাতি এন্ডোর্স করছে এই কৌশলটাকে, সেটা আমরা দেখব। যদি এটা যে 71-এর যদি এটা কৌশল হয় তাহলে তাদের ভূমিকার জন্য ক্ষমার দিকে যাইতে পারে, এটা আমরা শুনছি পেপারে আসছে না। যদি এটা আমি গতকাল আমি এই প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম যে এটা তাদের কৌশলের অংশ কিনা, তারা আত্মপ্রতারণা করছে কিনা।
আমি মনে করি 5ই আগস্ট পরবর্তী সবচেয়ে শক্তিশালী হচ্ছে ভোটাররা। তারা যদি এটা ধোঁকা দিয়ে থাকে, তারা যদি এটা প্রতারণা করে থাকে, কৌশলের অংশ হয়, সেটাও কিন্তু ভোটাররা তাদের ভোট দিয়ে বুঝিয়ে দিবে জাতীয় নির্বাচন